নমস্কার। আজ একটা হাসির গল্প পাঠ করব। আশা করছি আপনাদের ভালোই লাগবে। চলুন গল্পটা শুরু করি। আজকের গল্প শিবরাম চক্রবর্তীর লেখা টেরা চোখের সুবিধা অসুবিধা। গোরা চটে গেছে, ভয়ানক রকম চটে গেছে। কোনো মানুষের কি পশু পক্ষীর ওপরে নয়, যাদের অপদার্থ বলে গাল দিয়ে অপমান করা যেতে পারে। গোরা চটেছে যত নির্জীব পদার্থের ওপরে। ওদের নির্জীব ভেবে যতটা নিরীহ মনে করি আমরা, আসলে ওরা ততটা ভালো মানুষ নয়। হাড়ে হাড়ে ওদের বজ্জাতি। এই দেখো না, কত কষ্টে একটা আধুলি সে আদায় করলো মামিমার কাছ থেকে বায়োস্কোপ দেখবে বলে, কিন্তু এক্ষুনি হঠাৎ হাত থেকে পড়ে পাজি আধুলিটা যে কোথায় গিয়ে লুকালো কে জানে। এইটুকু তো ঘর, তার কোনো জায়গা খুঁজতেই বাকি রাখেনি গোরা। এ কোণ দেখলো, ও কোণ দেখলো, চেয়ার সরালো, টেবিল নড়ালো, ছেঁড়া কাগজের বাস্কেটটাও সন্ধান করলো, কিন্তু না, তার পাত্তাই নাই। এই তো ঘর, এর মধ্যে কোথায় যে ঘাপটি মেরে বসে আছে, ওই পাপোশটার তলায় সেঁধোয়নি তো হতভাগা। আশান্বিত অন্তরে অত্যন্ত সন্তর্পণে গোরা পাপোশটাকে তুলল। নেই। হতাশ হয়ে মাটিতেই বসে পড়ল গোরা। ঘরে অতগুলো গদিয়ান চেয়ার থাকা সত্ত্বেও কোথায় যেতে পারে তবে? এই তো চোখের পলক বলতে গেলে একটু আগেই চকচকে বস্তুটা তার হাতের মুঠোর মধ্যেই ছিল। বেশিক্ষণ তো হয়নি যে বেশি দূর যাবে। এই ঘরের মধ্যে আছে কোথাও। আচ্ছা, দেওয়ালে টাঙানো ওই ছবিগুলোর পেছনে নেই তো? মাটিতে পড়ে একেবারে অতটা লাফিয়ে উঠবে? আধুলিদের হাই জাম্পের রেকর্ড অবশ্য গোরা জানা নেই, কিন্তু অতটা যে গোরা নিজেই লাফাতে পারে না। যাই হোক, তবু একবার দেখা ভালো। সে মরিয়া হয়ে উঠেছে। যেখান থেকে হোক ব্যাটাকে খুঁজে বের করবেই। বের করে এক্ষুনি ওকে ভেঙে 32খানা করবে, তবেই ওর রাগ যাবে। তখন তখনই ব্যাটা জব্দ হবে। ওর পক্ষে লুকানো হবে অন্তত 32 গুণ কঠিন। কিন্তু না, ছবিগুলোর পেছনেও নেই। গোরার হাই জাম্পের রেকর্ড ভাঙতে পারা সামান্য আধুলির সাধ্য নয়। ছবিগুলোর পিছনে ওকে না পেয়ে গোরা একটু খুশি হলো মনে মনে। এমন লুকিয়ে থাকবার কায়দা জানে এই টাকা পয়সাগুলো যে তারিফ করতেই হয়। কিন্তু তারিফ করার মতো মনের অবস্থা নয় এখন গোরার। ম্যাটিনির শোয়ে ইনভিজিবল ম্যান দেখতে যাচ্ছে সে, কিন্তু ইনভিজিবল আধুলির জন্য কী বিপদে পড়ল দেখো দেখি। গোরা ভারী চটে গেছে, নইলে স্বভাবত সে সহজে চটে না। ভারী মিষ্টি স্বভাব আমাদের গোরার, কিন্তু এখন চড়তে হচ্ছে ওকে। আধুলিটার বোঝা উচিত যে গোরার এখন সিনেমার তাড়া, লুকোচুরি খেলার সময় এখন না। না, আধুলির সঙ্গে লুকোচুরি খেলতে এখন রাজি নয় গোরা। এখন কেন, কোনো সময়ই না। গোরা আবার মাটিতে বসে পড়ল। কি করবে বলো আর? অসহায়ভাবে সে এবার শুয়েই পড়ল মাটিতে। না, সত্যি এরা বড় অভদ্র আচরণ করছে গোরার সঙ্গে, এইসব নির্জীব পদার্থেরা। বাস্তবিকই এদের অত্যাচার অসহ্য হয়ে উঠেছে দিনকে দিন। এই তো গত সপ্তাহে স্কুলের স্পোর্টস দেখতে গিয়ে মার্কাস স্কোয়ারে কি নাকালটাই না সে হয়েছে। গেট বন্ধ হয়ে গেছিল। রেলিং টপকাতে গিয়ে তার অমন জরি পেড়ে কাপড়ের দশা ভাবতে গেলে চোখে জল আসে।
এক নিমেষে একেবারে ফর্দাফাই। তার উপরে এই উপলক্ষে স্কুলের ছেলেরা কি হাসিটাই না হাসল। এত লোকের সামনে রেলিংয়ের এই দুর্ব্যবহারের কথা এ জীবনে ভুলবার নয়। এই তো সেদিন রুমালে ফুল তুলতে গিয়ে মামিমা সূঁচ হারিয়ে বসলেন। খোঁজ খোঁজ খোঁজ, কোথায় গেল সূঁচটা? কিন্তু আর কি তার পাত্তা আছে? মামিমা বললেন, গোরা, একবার দেখ না খুঁজে কোথায় ভুলে ফেললাম। গোরা জবাব দিয়েছে, আমি পারবো না মামিমা, আমি এখন কুহকের দেশে পড়ছি যে। স্বীকার করি, যত রাজ্যের কৌতূহল প্রেমের মিত্তিরের ওই বইখানায় জড়ো হয়েছে, সেই কারণে সূঁচ খোঁজার আগ্রহ তখন তার না থাকাই স্বাভাবিক। কিন্তু খুঁজলেই ভালো করতো গোরা। মামিমার হাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্য গোরা ভাবল, যাই চিলকোঠার ঘরে চুপচাপ বসে পড়ি গে। কিন্তু যেই না কুষাণটায় বসতে যাবে, তার আগেই যে সূঁচ মহাপ্রভু সেখানে গিয়ে বসে আছেন তা কে জানত। কাজেই গোরা কুহকের দেশে পড়তে গিয়ে পড়ল গিয়ে কিনা সূঁচের কোল ঘেঁষে। মেজো মামা বললেন, ধনুষ্টঙ্কার থেকে বড্ড বেঁচে গেল ছোঁড়াটা এ যাত্রায়। মামিমা বললেন, একমাত্র ভগবানের দয়ায়। মেজো মামা সংশোধন করে দেন, একমাত্রা টিনজার আইডিনের কৃপায় ঠিক সময় মতো পড়েছিল। কিন্তু টিনজার আইডিনের জ্বালাই কি গোরা ভুলতে পারবে? সজীব বোলতার কামড়ের চেয়ে এই নির্জীব তরল পদার্থের দাঁত কম ধারালো নয়। সত্যি গোরা অনেকবার নিজেকে প্রশ্ন করেছে, নির্জীব বলে কাহা তক এদের মার্জনা করা যায়? প্রশ্রয় পেয়ে পেয়ে বড্ড বার বেড়েছে এরা। জুতোর একটা কাঁটা কিছুদিন ওকে কি কষ্টটাই না দিল। কিন্তু জুতো ছেড়ে যেদিন না সে স্লিপার ধরেছে, সেই দিনই দুর্ঘটনা। একটা সামান্য কলার খোসা। কলার খোসার কি প্রাণ আছে? থাকলেও নিশ্চয়ই খুব নিচু দরের হবে। গোরার বিবেচনায় কলার খোসাদের কিছুতেই মহাপ্রাণদের মধ্যে গণ্য করা যায় না। ব্যাপার আর কি, তাড়াতাড়ি স্কুলে যাওয়ার মুখে একটা কলার খোসার ঠেলায় পড়ে আমাদের গোরা একেবারে কুপকাত। আর একটা ছেলে, কোথাকার কোন রাবিশ স্কুলের কে জানে, গোরাকে এসে বলল, উহু খোকা, উঠো না উঠো না, আর একটু এইভাবে। গোরা উঠতে যাচ্ছিল, কিন্তু আত্মসংবরণ করল। কেন? বেশ কায়দায় পড়েছ তুমি। তোমার এই ফিগারটা খাতায় টুকে নি, একেবারে যাকে বলে 45th থিওরেম। গোরা মর্মান্তিক চটে গেল। কলার খোসা এবং ছেলেটা দুজনের উপরেই, দুটোই সমান বকাটে। কিন্তু তার এই মানহানির জন্য দায়ী তো ওই কলার খোসাটাই। ছেলেটাও তত নয়, জিওমেট্রিও ততটা নয়। যত নষ্টের মূল ওই অন্তঃসারশূন্য অপদার্থটা। তার উপরে আজ এই আধুলির উপদ্রব। গোরা মাটিতে শুয়ে শুয়ে পায়ের উপর পা তুলে দিয়ে এই সব কথাই ভাবছিল। এই সব নষ্ট বস্তুর চরিত্র সংশোধন কি হবে কখনো? বুদ্ধ, যীশুখ্রিস্ট, শ্রী চৈতন্য প্রমুখ একদা যে সমস্যার সম্মুখীন হয়েছিলেন, আমাদের গোরা আজ সেই সমস্যার মুখোমুখি শুয়ে আছে। তাদের ভাবনার বিষয় ছিল মানুষ, কিন্তু গোরার উপলক্ষ হচ্ছে অমানুষ। কিন্তু প্রশ্ন সেই একই। কোথা থেকে মেজো মামা এসে পড়েন। কী রে, ভুঁয়ে শুয়ে কেন? বিছানা খুঁজে পাচ্ছিস নে? গোরা তড়াক করে উঠে দাঁড়ায়। বিছানা নয়, একটা আধুলি এইখানে পড়ে গেল এক্ষুনি। বটে, দাঁড়া খুঁজে দেখি বলে মেজো মামা এক দৃষ্টে গোরার মুখের দিকে চেয়ে থাকেন।
আধুলি কি আমার মুখে রয়েছে? গোরা একবার নিজের মুখের ওপর হাত বুলিয়ে দেখে নেয়। যে এখান থেকে বার করবে তুমি? হুম, ওই যে দেওয়ালের ওই পাটায় গিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে পলাতক। সত্যিই তো। গোরা এক লাফে গিয়ে আধুলিটাকে আক্রমণ করে। গোরার এই অবস্থার লং জাম্প একটা রেকর্ডযোগ্য, কিন্তু নিতান্তই দিনটা খারাপ তার। নইলে আর একটা রেকর্ড জাম্প দিয়ে বেরিয়ে যাওয়ার মুহূর্তেই মেজো মামা কখনো তাকে ব্যাগড়া দেন? কোথায় যাওয়া হচ্ছে আধুলি নিয়ে? বায়োস্কোপে? রবিবার বলে বুঝি আর পড়তে নেই? নিয়ে আয় জিওমেট্রি। জিওমেট্রি খুলে বসতে হলো গোরাকে। হুম, চেঁচিয়ে চেঁচিয়ে পড়ছিস কি না আমি ও ঘর থেকে শুনব। মেজো মামা সেলফ থেকে ডিটেকটিভ নভেলটা টেনে নিয়ে পাশের ঘরের সোফায় গিয়ে শটান হন। গোরা চেঁচিয়ে পড়া শুরু করে। ওর মনে ভয়ানক প্রতিহিংসা প্রবৃত্তি জেগে ওঠে। এমন জোর চেঁচাবে যে মামাকে নিজেই এসে থামাতে হবে। আরাম করে নোভেল পড়ার দফা রফা করে তবে ছাড়বে। হ্যাঁ, গোরা আজ মরিয়া। বিশ্ব সংসারের ওপর সে আজ বীতশ্রদ্ধ। মামিমা ঘরে ঢোকেন। গোরা চোখ তুলে একবার দিকপাত করে মাত্র, কিন্তু তার তারস্বর থামায় না। ভারী শোরগোল তুলেছিস যে? পড়ছি যে, দেখতে পাচ্ছ না? কি পড়ছিস? জানি নে। চেঁচিয়ে চেঁচিয়ে পড়ছিস অথচ জানিস নে? গোরা গম্ভীরভাবে জবাব দেয়, পড়ছি কিন্তু শুনছি না। মামিমা হাসতে থাকেন। তা বেশ করছিস, কিন্তু আজ সন্ধ্যাবেলায় কোথাও বেরোসনি যেন? আজও ঘোষ সাহেবের বাড়ি পার্টি আছে। আসন্ন ভোজের ভরসায় গোরা কিছু চাঙ্গা হয়ে ওঠে। আচ্ছা মামিমা, তুমি না বলছিলে যে কোন বৈজ্ঞানিক নাকি আবিষ্কার করেছেন যে জড় পদার্থেরও সব প্রাণ আছে? জগদীশচন্দ্র। হ্যাঁ, আমারও তাই মনে হয়। আমি রোজই তার প্রমাণ পাই। আমি খুব বিশ্বাস করি, সত্যি। জগদীশচন্দ্রকে একটা চিঠি লিখে জানাবো এ কথা। তা জানাস। তাহলে খাম দিও তুমি। কেবল প্রাণ নয়, পেটে পেটে ওদের দুষ্টু বুদ্ধি আছে। তোমার সেই আধুলিটার কীর্তি শুনবে? একটু আগেই হাত থেকে পড়ে ওই কোণে গিয়ে এমন লুকিয়েছিলেন যে আমি তো কিছুতেই বার করতে পারলাম না খুঁজে। কে বার করলো তবে? মেজো মামা। মেজো মামার টেরা চোখ। টেরা চোখের অনেক সুবিধা, বুঝলে মামিমা? হায়, আমার যদি টেরা চোখ হতো। গোরা দীর্ঘ নিঃশ্বাস ফেলে। আয়না নিয়ে অনেক চেষ্টা করেছি, কিন্তু হয় না কিছুতেই। চোখকে নির্জীব পদার্থের মধ্যে গণ্য করা যায় কি না গোরা বিবেচনা করতে থাকে। মামিমা বলেন, দেখিস সাবধান, আজকের পার্টিতে যেন আবার সেদিনকার মতো না হয়। আগের পার্টির সেই দুর্ঘটনার কথা ভাবতেও গোরা শিউরে ওঠে। কিন্তু সে কি গোরার দোষ? আর যদি তাও হয় তাহলে তার একার দোষ নয়। হয়েছে কি, আলুর দমের প্লেট থেকে একটা গোটা আলুকে যেমন না সে বাগাতে যাবে, আলুটা করল কি না গোরার হাত থেকে কী কৌশলে বলা যায় না, নিজেকে কোনো রকমে ছাড়িয়ে নিয়ে অকস্মাৎ যেন আকাশে উল্কাপাতের বেলা যা হয় তেমনি অদ্ভুত ব্যাপার। আলুর দমটা যেন নক্ষত্র বেগে শূন্য পথ দিয়ে ছুটে চলল। ডিনার টেবিলের একেবারে ওধারে বসেছিলেন ঘোষ সাহেব। লাগবি তো লাগলো গিয়ে তারই নাকের আগায়। ঘোষ সাহেব আর্তনাদ করে উঠলে, কি লাগলো আমার নাকে? চারিদিকে তাকালেন, কিন্তু কোথাও তাকে খুঁজে পাওয়া যাবে? ঘোষ সাহেবকে বক্সিংয়ের প্যাঁচে কাবু করে সে তখন জানালা দিয়ে সবেগে প্রস্থান করেছে।
গোরার ভাগ্য ভালো যে মামিমা ছাড়া এই উল্কাপাত মানে আলুর দম পাত আর কারো নজরে পড়েনি। মামিমা তাকে বাঁচিয়ে দিয়েছিলেন। ও কিছু না মিস্টার ঘোষ, আলুর দমের কাই মাত্র। ঘোষ সাহেব রুমাল দিয়ে নাক মুছলেন। তাই তো, আলুর দমের কাই তো বটে, কিন্তু তার সন্দেহ হয়। কাই তো দেখছি, কিন্তু কাই এত জোরে লাগবে? তিনি ঘাড় নাড়তে থাকেন। কাইয়ের কখনো এত জোর হতে পারে না। গোরা দেখল ঘোষ সাহেবের সন্দেহকে বেশি দূর এগোতে দিলেই সর্বনাশ। কাইয়ের সবলতার পক্ষে ওকালতি করা সে প্রয়োজন মনে করল। তাড়াতাড়ি বলল, আপনি কি ভাবেন যে কাই জিনিসটা খুব রোগা? মানে তার গায়ে একটুও জোর নেই? ঘোষ সাহেব নাকে হাত বুলাতে বুলাতে গোরার দিকে সন্দিগ্ধ দৃষ্টিপাত করেন। নিশ্চয়ই না। আপনি তাহলে বলবেন যে আলুর গায়েও জোর নেই। বেশ, একটা আলুর দম টিপে ভাঙুন দেখি। বলে গোরা সাবধান হয়ে বসে। নিজের নাক তো বাঁচাতে হবে। আলুর দম টেপা মানেই আসন্ন বিপদ। যদিও যে টেপে তার বিশেষ নয়, কিন্তু গোরার নাকের ফাঁড়া সেদিন কাটল। ঘোষ সাহেব কি ভেবে বলা যায় না, হাতের সাহায্য না নিয়ে দাঁতের সাহায্যেই আলুর দমের শক্তি পরীক্ষা করলেন। গোরা মামিমাকে আশ্বাস দেয়, তুমি ভেবো না মামিমা, পাজি আলুর ছায়াও মারাবো না আমি আজ। কিন্তু তা তো নয়, কি করলে দেখো না চোখ টেরা হয়, তাই কেবল ভাবছি আমি। কেন বলতো? গোরা মুখখানা ভারী গম্ভীর করে তোলে। টেরা চোখ হলে নেমন্তন্ন বাড়ি গিয়ে ডবল পাওয়া যায়। বলিস কি রে? তুমি অবাক হচ্ছ মামিমা। কেন? সেদিন ঘোষ সাহেবের বাড়ি মেজমামা কী করলেন? আমার পাশে বসে নিজের প্লেট থেকেও খাচ্ছিলেন, আবার নিজের প্লেট মনে করে আমার প্লেট থেকেও তুলছিলেন। আমার ভালো খাওয়াই হলো না সেদিন। মামিমা হাসতে লাগলেন। আজ তবে তুই আমার পাশেই বসিস। তা না হয় বসবো, বসতেই হবে আমাকে, যতদিন না চোখ দুটোকে টেরা করতে পারছি। সচক্ষে দেখে তো মেজো মামার প্লেট থেকে তুলতে পারবো না, কিন্তু কত চেষ্টা করছি। বলে গোরা কপাল কুঁচকে মুখ বেঁকিয়ে চোখের অদ্ভুত এক ভঙ্গি করে। দেখো না মামিমা, হয়েছে হয়েছে নাকি বলো না? ও হবার নয়। গোরা হতাশভাবে মাথা নাড়ে। আমি রোজ 1 ঘন্টা করে চোখের এক্সারসাইজ করি, তবু হয় না। চোখটা ভারী শয়তান, ওকে সোজা করা মানে বাঁকা করা ভারী শক্ত। বেশি খাওয়ার জন্যই তো তোর চোখ টেরা করা, তাই এমনিই তোর পেটে যত ধরে খাস না। এমনি কেমন চক্ষু লজ্জা করে, কিন্তু খাওয়াই কি সব? টেরা চোখের আরও কত সুবিধা। মেজমামা অত বিদ্বান হলো কি করে? 5টা পাশ করা কি মুখের কথা? অথচ মেজমামা চেঁচিয়ে পড়া দূরে থাক, কোনো দিন পড়ার বই ছোঁয়নি, কেবল টেরা চোখের গুণে। কী রকম? মামিমার কৌতূহল হয়। পরীক্ষার হলে বেমালুম পাশের ছেলের খাতা থেকে ঢুকে। মেজমামা নিজেই একজনের কাছে গল্প করেছিলেন, আমি শুনেছি। যে সময় গাঢ় ভাবছে তিনি নিজের খাতায় চোখ রেখেছেন, সে সময় তিনি অন্য ছেলের খাতা থেকে ছেঁকে তুলছেন। আগা গোড়া টুকে পাস, বুঝলে মামিমা? আমাকেও যদি মেজো মামার মতো 5টা পাস করতে হয়, তাহলে আমার চোখও টেরা করে দিতে হবে কিন্তু। আচ্ছা মামিমা, ওষুধ খেলে কি চোখের অপারেশন করলে হয় না? মামিমা হাসতে থাকেন। টেরা চোখের জন্য তোর মামার চাকরি যায় হয়েছে, তা জানিস? কেন কেন মামিমা? ছেলেরা সব খেপে গেছে ওর ওপরে, মাস্টারি কাজ বুঝি থাকে না আর। এবার স্কুলের টেস্টে উনি গার্ড হয়েছিলেন।
103 জন ছেলে পরীক্ষা দিচ্ছিল, তার মধ্যে 20টাকে তিনি নকল করতে ধরে ফেলেছেন। কখন অন্যদিকে তাকাচ্ছেন আর কখন তাদের দিকে তাকাচ্ছেন ছেলেরা বুঝতে পারেনি কি না। মেজো মামার বেলা সব উল্টো। সেই 20টার তো পরীক্ষা দেওয়াই হলো না, বাকি 30টা ছেলে নকল করবার সুযোগ পেল না বলে পাসই করতে পারল না। সব এবার ডিসঅ্যালাউড, ক্লাসকে ক্লাস। আবার টেস্ট হবে, উনি বলেছেন উনি আবার গার্ড দেবেন। শুনে ছেলেরা সব ক্ষেপে গেছে। সমস্ত স্কুল স্ট্রাইক করবে নাকি, হাঙ্গার স্ট্রাইকও করতে পারে। তাহলে তো ভারী মুশকিল। মুশকিল বলে মুশকিল, সবাই ওকে ইস্তফা দিতে বলেছেন, নইলে স্কুলই নাকি তুলে দিতে হয়। গোরা সহানুভূতি প্রকাশ করে। এক কাজ করা যায় না মামিমা, আমরা দুজনেই অপারেশন করে চোখ বদলে নিই না কেন? মেজো মামাকে আর তো পাস করতে হবে না, কি দরকার তার টেরা চোখ রাখবার? সহসা সে উৎসাহিত হয়ে ওঠে। হ্যাঁ, আমার এক ডাক্তার বন্ধু আছে, ক্যাম্বেলে পড়ে, আমি বললেই সে চোখ কেটে দেবে। কিন্তু মেজো মামা রাজি হলে হয়। আচ্ছা, আমি রাজি করাবো। এখন তাড়াতাড়ি জামা কাপড় ছেড়ে তৈরি হয়ে নে তো, ঘোষ সাহেবের আসার সময় হলো। এ আবার কি ছিঁড়ি জামা পরার? গোরা তাকিয়ে দেখে স্ট্রাইপের শার্টটা সে উল্টো করেই গায়ে দিয়েছে। স্ট্রাইপের চকচকে দিকটা ভিতরে ঢাকা পড়েছে, তবু এতক্ষণ তার খেয়ালই হয়নি। গোরা নিজের অমনোযোগে অবাক হয়ে যায়। ও, তাই উনি খাবার সময় বলেছিলেন যে সকাল থেকে গোরা একটা নতুন জামা গায়ে দিয়ে বেড়াচ্ছে। কিন্তু কি ভোলা মন হয়েছে দেখো আমার। আমি কিনে দিয়েছি জামাটা, কিন্তু কখন যে কিনে দিলুম কিছুতেই মনে পড়ছে না। আর এদিকে বাবুর উল্টো করে শার্ট পরা হয়েছে। মামিমার হাসি আর থামে না। তাই তো, কি সর্বনাশ! সকাল থেকে গোরা এই জামা গায়ে দিয়ে ট্রামের অল ডে টিকিটে সমস্ত কলকাতা ঘুরছে, আর কত লোকের চোখেই না পড়েছে। তাদের তো আর মেজো মামার মতো টেরা চোখ নয় যে তারা নতুন জামা বলে সন্দেহ করবে। তারা নিশ্চয়ই ভেবেছে যে এ ছেলেটা এখনও জামা পরতেই শেখেনি, নেহাত আনাড়ি। কি লজ্জার কথা ভাবো দেখি। গোরার বিরক্তি চরমে ওঠে। আমি কি আর উল্টো করে পরেছি? আমাকেই উল্টো করে পরেছে জামাটা। এরা যে কি দুষ্টু তুমি জানো না মামিমা। এরা যা লেগেছে আমার পেছনে না, আমি আর পেরে উঠি না এদের সঙ্গে। গোরার কানতে বাকি থাকে কেবল। এই হতচ্ছাড়া জামাটা গোরাকে কি অপমানটাই না করেছে আজ সারাদিন, অথচ গোরাকে তা মোটে জানতেই দেয়নি। না জানিয়ে অপমান, তার চেয়ে খারাপ আর কিছুই হতে পারে না। একে ছিঁড়ে কুটি কুটি করলে তবেই গোরা রাগ যায়। হ্যাঁ, তাই করবে গোরা। এক্ষুনি একে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবে। ইতর বস্তুদের অভদ্রতার চূড়ান্ত শোধ তুলে সে ছাড়বে আজ, এই তার প্রতিজ্ঞা। জামা বধের দৃঢ় সংকল্প নিয়ে গোরা সবেগে বেরিয়ে যায়। সন্ধ্যার মুখে ঘোষ সাহেবের মোটর গাড়ি গোরাদের বাড়ি ঢুকল। গোরা তখন তার বন্ধু ঘুন্টির সঙ্গে মার্বেল খেলায় মত্ত। ঘোষ সাহেব গাড়ি থেকে নামতেই গোরা ছুটে আসে। আমরা কেউ আজ পার্টিতে যেতে পারবো না মিস্টার ঘোষ। মেজো মামা এইমাত্র পা ভেঙে ফেলে হাসপাতালে গেলেন। কীরকম পা ভেঙে ফেললেন? কীরকম আর? গোরা মুরব্বি আনা চালে জবাব দেয়। আমি আর ঘুন্টি এই লনে মার্বেল খেলছি, আর ওখানে ওই যে সিঁড়ি, ওই যে 3টে ধাপ, ওই সিঁড়ি দিয়ে মেজো মামা নামছিলেন। সিঁড়িগুলি দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ, দেখতে পাচ্ছি বই কি, কিন্তু মেজো মামা দেখতে পাননি। দেখতে পাননি কীরকম? আমি তো স্পষ্ট দেখলাম তিনি সিঁড়ি দেখেই নামছেন, কিন্তু পরে জানা গেল তা নয়। সিঁড়ির দিকে তিনি তাকিয়েছিলেন বটে, কিন্তু দেখছিলেন ওই গির্জার ঘড়িটা। মেজো মামার কোনো দোষ নেই, বুঝলেন মিস্টার ঘোষ। ওই সিঁড়িগুলোই ভারী বাজি, আমাকেও কতবার ফেলে দিয়েছে।
কিন্তু পা ভাঙতে পারেনি। আমার পা শক্ত কিনা। নমস্কার।